বাংলাদেশে ওষুধগুলো আপনি কি করেন? ডাক্তারের কাছে যান? নাকি হচ্ছে ফার্মেসিতে গিয়ে বলেন, "মামা ২ টা নাপা দিয়েন আর একটা ভালো দেখে অ্যান্টিবায়োটিক দিয়েন। যাতে কালকের মধ্যে সুস্থ হয়ে যায় মামা।" এটাই তো মনে অনেকে করেন, তাই না? আর ফার্মেসির দোকানটা কি করে? দোকানদার হচ্ছে অনেকটা মুদির দোকানদারের মতো কোনো প্রেসক্রিপশন ছাড়াই আপনাকে ওষুধটা দিয়ে দেয়। বলে, "মামা নেন, ৫০০ পাওয়ারের ২ টা নাপা দিলাম আর একটা কারাক দেখে অ্যান্টিবায়োটিক দিলাম। মামা কালকের মধ্যে সুস্থ হয়ে যাবেন মামা।" ঠিক আছে? কোনো জ্বর, ঠান্ডা, কাশি কিচ্ছু থাকবে না মামা। কিসের নাক দিয়ে পানি পড়া সব বন্ধ হয়ে যাবে মামা। ঠিক আছে? সো এটাই মনে হয় করা হয় আপনাদের অনেকে, তাই না? কিন্তু আমেরিকায় কি এমন হয়? মোটেও না। এখানে আপনি প্রেসক্রিপশন ছাড়া আপনি অ্যান্টিবায়োটিক তো দূরের কথা, আপনি সামান্য রেগুলার প্রেশারের ওষুধটা পর্যন্ত কিনে খেতে পারবেন না প্রেসক্রিপশন ছাড়া। আসসালামাইকুম। সো কথা বলতেছিলাম হচ্ছে আমেরিকার হেলথ কেয়ার সিস্টেমের বিভিন্ন বিষয় নিয়ে। তো সাথে আছে আপনাদের সাথে ডক্টর সামিউল। তো আজকে আমরা কথা বলবো মূলত আমেরিকার ফার্মেসি সিস্টেম নিয়ে, যে হাউ ফার্মেসি সিস্টেম ওয়ার্কস হেয়ার, এবং আপনাকে প্রেসক্রিপশন ছাড়া আসলে কোনো ওষুধ দেয় কিনা সেটা আসলে আমরা দেখব। দেখেন, আমেরিকায় কখনো অসুস্থ হলে আপনি ফার্মেসির কাছে যাবেন না। অসুস্থ হলে আপনাকে যেতে হবে আপনার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান, বা হচ্ছে আপনার সোজা কথা ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনাকে পরীক্ষা নিরীক্ষা করলো এবং আপনাকে কিছু ওষুধ প্রেসক্রাইব করলো। এই প্রেসক্রিপশনটা, মজার ব্যাপার হচ্ছে, বাংলাদেশে কাগজে হয়ে থাকলেও আমেরিকায় কিন্তু কাগজের কোনো প্রেসক্রিপশন নাই। এখানে সব কিছু ইলেকট্রনিক মেডিকেল রেকর্ডস আকারে মানে থাকে, সব হচ্ছে ইলেকট্রনিক ব্যাপার স্যাপার। তো এই ইএমআর সফটওয়্যারের মাধ্যমে আপনার এই প্রেসক্রিপশনটা তৈরি করে উনি পাঠিয়ে দিবে আপনার পছন্দ মতো একটা ফার্মেসিতে। সেই ফার্মেসিতে আপনি যাবেন, গিয়ে আপনার নাম, জন্ম তারিখ বলবেন এবং ওষুধটা আপনি সুন্দর মতো পিক আপ করে নিয়ে আসতে পারবেন। এই পুরো প্রসেসে আপনার কোনো সমস্যা নাই, কারণ আপনি কোনো অবৈধ কাজ করতেছেন না বা কোনো সমস্যা করতেছেন না। সমস্যা হবে কখন? আপনি কোনো প্রেসক্রিপশন ছাড়া ওষুধ নিতে যাবেন, আপনাকে ফার্মেসি কখনোই প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ দেবে না। সরি ফর দ্য ডিস্টারবেন্স। তো প্রেসক্রিপশন ছাড়া আপনাকে কোনো ওষুধ দিবে না। আপনার কাছে যত টাকাই থাকুক না কেন, আপনার কাছে প্রেসক্রিপশন নাই, আপনি আপনার রেগুলার খাওয়ার প্রেশারের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ এগুলো পর্যন্ত কিনতে পারবেন না। ও একটা মজার ব্যাপার, তাহলে এখানে আপনাদেরকে বলি, রিফিল রিকোয়েস্ট সিস্টেম। ধরেন আপনি ডায়াবেটিসের পেশেন্ট, রেগুলার ডায়াবেটিসের ওষুধ খাওয়া লাগে, আপনি আপনার ডাক্তারের কাছে গেছিলেন, 3 মাসের রিফিল আপনার ফার্মেসিতে পাঠানো আছে, আপনি 3 মাস ফার্মেসি থেকে সুন্দর মতো ওষুধগুলো পাবেন। কিন্তু চতুর্থ মাসের সময় আপনি যখনই ওষুধ নিতে যাবেন, তখন কি হবে? ফার্মেসি আপনাকে ওষুধ দিবে না, নাকি? ফার্মেসি প্রথমে যেটা চেষ্টা করবে, আপনাকে ওষুধ দেওয়ারই চেষ্টা করবে, কোপারেট করার। তারা আপনার ডাক্তারের কাছে হচ্ছে রিকোয়েস্ট পাঠাবে, রিফিল রিকোয়েস্ট। আপনার প্রাইমারি কেয়ার বা আপনার ডাক্তার সেই রিফিল রিকোয়েস্টটা রিভিউ করবে, দেখবে যে এই পেশেন্ট বিগত 6 মাসের মধ্যে আমাদের কাছে ভিজিটে আসছে কিনা, চেক আপে আসছে কিনা। যদি চেক আপ না এসে থাকে এবং ডক্টর মনে করেন যে চেক আপে আসার দরকার আছে, তাহলে কি হবে? তখন আপনার এই রিফিল রিকোয়েস্টটা ডাক্তার ডিক্লাইন করতে পারে, রিফিউজ করতে পারে। রিফিউজ করে বলতে পারে যে না, দ্য পেশেন্ট নিড টু কাম, পেশেন্টকে আসতে হবে, প্রেসক্রাইবারের সাথে কথা বলতে হবে, চেক আপ টেক আপ করায় তারপর আমরা আবার পাঠাবো। তখন সেই ক্ষেত্রে কী হয়? পেশেন্ট আবার আসে আমাদের কাছে, মানে ডক্টরের কাছে আসে, প্রাইমারি কেয়ার ক্লিনিকে আসে। আমি তো প্রাইমারি কেয়ার ক্লিনিকে জব করতেছি, তো এই জন্য বললাম আর কি। সো এই ক্লিনিকে আসবে, পিসিপির সাথে কথা বলবে, যোগাযোগ করবে। পিসিপি তার চেক আপ টেক আপ করে যখন দেখবে যে না, ওষুধ আগের মতোই চলবে, তো আগের নিয়মে প্রেসক্রিপশন ফার্মেসিতে পাঠিয়ে রাখবে। অথবা যদি দেখে যে না, ডায়াবেটিস এখন আগের থেকে ওয়েল কন্ট্রোলড, ওষুধ কিছু কমানো লাগতে পারে, কিংবা থাইরয়েডের ওষুধ ডোজ বাড়ানো লাগবে বা কমানো লাগবে, এগুলো অনুযায়ী আপনার ফার্মেসিতে তখন তারা নতুন প্রেসক্রিপশনটা পাঠিয়ে দিবে। ইজেন্ট দ্যাট বিউটিফুল? সিস্টেমটা কত সুন্দর না? আপনি বাংলাদেশে হয়তো দিনের পর দিন থাইরয়েডের ওষুধ খেয়ে যাচ্ছেন, হয়তো এটা আপনার প্রপার ডোজিং না, আপনার হয়তো এখন থাইরয়েডের ওষুধটা এখন কম লাগবে। আপনি আগে 125 পাওয়ার খাইলে এখন হয়তো এর থেকে কম পাওয়ারটা লাগবে, হয়তো 112 পাওয়ার লাগবে, কথার কথা। হ্যাঁ, তো আপনি তো অনেকদিন চেক আপে যাচ্ছেন না, আগের মতো ওষুধ কিনে খাচ্ছেন। এটা বাংলাদেশের সমস্যা, বুঝতে পারছেন? কিন্তু আমেরিকায় দিস সিস্টেম ইজ ভেরি বিউটিফুল। আপনি রেগুলার ডাক্তারের সাথে চেক আপে থাকবেন, ডাক্তার আপনার ওষুধ প্রেসক্রিপশনটা ফার্মেসিতে পাঠাবে, ফার্মেসি তারপর আপনার ওষুধ আপনাকে দিবে, ঠিক আছে, যদি প্রেসক্রিপশন করা থাকে। আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক নিয়ে। ভাইরে ভাই, প্রেসক্রিপশন ছাড়া এখানে অ্যান্টিবায়োটিক জীবনও তো দিবে না, প্রথম কথা এক। দ্বিতীয় কথা হচ্ছে প্রেসক্রিপশন মানে অ্যান্টিবায়োটিক এখানে খুবই কন্ট্রোলডভাবে ইউজ করা হয়।
একান্তই যদি মনে হয় যে এটা ব্যাকটেরিয়াল কোনো কারণে ভাইরাস ঘটিত কোনো কারণে কোনো হয় নাই অসুখটা, তাহলেই সেই ক্ষেত্রে হয়তো আপনাকে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করবে। বুঝতে পারছেন? বাংলাদেশে কি হয়, সামান্য সর্দি কাশি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো ভাইরাসের কারণে হয়। ভাইরাসের কারণে যদি আপনার এগুলো হয়ে থাকে, এক সপ্তাহের মধ্যেই দেখবেন যে আপনার বডি অটো মানে এটার বিরুদ্ধে ফাইট করে হচ্ছে যে আপনি সুস্থ হয়ে গেছেন, অ্যান্টিবায়োটিক লাগে না। বাট আপনারা অ্যান্টিবায়োটিক খান ইচ্ছা মতো। মুরগির মতো বাংলাদেশে যেহেতু অ্যান্টিবায়োটিক ইউজ হয়, ফার্মেসিতে গিয়ে বললেই অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছেন, ইজি অ্যাভেলেবিলিটি, তো অতিরিক্তই বেশি ইজি অ্যাভেলেবিলিটি, যার কারণে কি হইতেছে, আমাদের বাংলাদেশে কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করছে। দেখা যাবে কি, কমন 10টা অ্যান্টিবায়োটিকে যদি আমরা লিস্টিং করি এবং 10টা পার্সন যদি সামনে দাঁড় করাই, তার মধ্যে 8টা পার্সনেরই হয়তো খুব কমন অ্যান্টিবায়োটিক দিয়ে রেজিস্ট্যান্ট, অর্থাৎ তার অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না, অ্যান্টিবায়োটিক তার কোনো কাজে আসবে না, বডিতে ধরবে না। কিন্তু একটা সিম্পল আমেরিকান কোনো পার্সন 10 জনকে দাঁড়া করাই দেন, দেখবেন যে ওই উল্টা চিত্র, 8 জনেরই হয়তো অ্যান্টিবায়োটিক কমনগুলো কাজ করতেছে তার মধ্যে। বুঝতে পারছেন? সো এটার কারণ হচ্ছে এখানে ডাক্তাররা খুব কন্ট্রোলভাবে এই অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করে বা প্রেসক্রাইব করে, এবং প্রেসক্রিপশন পেলে তবেই হচ্ছে যে প্রপার ডোজিংয়ে দেয় প্রেসক্রিপশনটা, এবং সেই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খায় এখানে, যার কারণে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এখানে অনেক কম। বুঝতে পারছেন? আবার কিছু ব্যাপার নিয়ে কথা বলি, যেমন কন্ট্রোল সাবস্টেন্স হিসাবে ঘুমের ওষুধ। এখানে ঘুমের ওষুধ কিন্তু খুবই কন্ট্রোল সাবস্টেন্স। বাংলাদেশে ডাক্তারের পরামর্শ ছাড়াই ঘুমের ওষুধের নাম জানছেন, ফার্মেসিতে গিয়ে সমানে খাচ্ছেন। এর কারণে কি হচ্ছে, ওই ঘুমের ওষুধের প্রতি ডিপেন্ডেন্স ক্রিয়েট হচ্ছে আপনার। আপনি ওই ঘুমের ওষুধ ছাড়া আর এখন ঘুমাইতে পারেন না, আপনার বডি কিন্তু 12টা বাজিয়ে ফেলতেছেন। আপনি ডাক্তারের কাছে গেলে হয়তো ঘুমের ওষুধ ছাড়াও বিকল্প কী কী নিয়মে ঘুমানো যায়, স্লিপ হাইজিন নিয়ে বিভিন্ন পরামর্শ দিত, বাট আপনি এগুলো করলেন না। সো এই হলো সমস্যা আর কি। এখানে ঘুমের ওষুধটা পর্যন্ত কখনোই ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আপনি কিনতে পারবেন না ওভার দ্য কাউন্টার। কিছু ওষুধ কেনা যায়, সেটা নিয়ে আমরা পরে মানে সেটা জানার দরকার নেই, কিন্তু স্পেসিফিকভাবে বাংলাদেশে যেই ঘুমের ওষুধ ইউজ করা হয়। আবার বাংলাদেশে দেখবেন মাথা ঠান্ডার ওষুধ হিসাবে বিভিন্ন ওষুধ ইউজ করা হয়, যেগুলো মানে অ্যান্টিসাইকোটিক ড্রাগের ক্লাসিফাইড সমানে কিন্তু ইউজ করতেছে, বাট এখানে এদেশে এগুলো কাইন্ড অফ ব্যান্ড, এগুলো ইউজ করা যায় না। একান্ত ইউজ করতে হলে এগুলো সাইকিয়াট্রিস্টের কাছে রেফারেল করতে হয়, সাইকিয়াট্রিস্ট বা স্পেশালিস্ট আপনাকে এই ওষুধ দিবে। হ্যাঁ, এই দেশে কিন্তু সব ওষুধ আপনার প্রাইমারি কেয়ার ডাক্তার দিতে পারে না, ওনারও কিছু লিমিটেশন আছে, ওনাকে স্পেশালিস্টের কাছে পাঠাতে হয়। সেই ক্ষেত্রে স্পেশালিস্ট আপনাকে এই সকল ওষুধগুলো ইজিলি দিতে পারবে। বুঝতে পারছেন? সো আমেরিকার হেলথ কেয়ারের অনেকগুলো ব্যাপার নিয়ে আজকে মানে বিভিন্ন ভিডিওতে কথা বলছি। সো আজকে হচ্ছে ফার্মেসি সিস্টেম নিয়ে কথা বলছি। তো আশা করি এটা আপনাদের কাজে লাগবে আর কি। নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কিছু নয়েজ হচ্ছে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।